আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম সিডার পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে আমার সাথে একজন অতিথি আছে, যে অতিথির নাম হচ্ছে রাফি। পরবর্তীতে ওর পরিচয় আর একটু ডিটেলস বলবে। আপাতত আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে রাফি আমার অত্যন্ত প্রিয় একজন স্টুডেন্ট, এবং ওর সাথে পরিচয়টা ও যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে। তো রাইট নাও আমরা যে জায়গাটায় আসি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসি, এবং রাফি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে দ্বিতীয় স্থান ভর্তি পরীক্ষার যে হয়ে গেল, গত বছরের যে ভর্তি পরীক্ষা ছিল সেই ভর্তি পরীক্ষায় সে কিন্তু কমার্স ফ্যাকাল্টির থেকে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং এই যে অর্জন, সেই অর্জনের পেছনে ও কীভাবে এই জায়গাটায় আসছে, বা জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার প্রিপারেশন ওর কেমন ছিল, তারপরে পরীক্ষার সময় পরীক্ষা কীভাবে দিল, তারপরে হচ্ছে যে সব কিছু মিলে মানে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার ওর যে এই যে কীর্তি বা এই যে কৃতিত্ব, এইটা কীভাবে অর্জন করছে সেটা নিয়ে আমি রাফির সাথে আলাপ করব। রাফি, প্রথমে তুমি তোমার একটু পরিচয় দিয়ে তারপরে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা সম্পর্কে তুমি একটু ডিটেলস আমাদের দর্শকদের বলো। আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ এনাম আহমেদ রাফি। এবার জাহাঙ্গীরনগর ব্যবসা শিক্ষা অনুষদ অর্থাৎ ইউনিটে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। এই সাফল্যের পিছনে যেমন আমার কৃতিত্ব নিজেরও রয়েছে, তেমন আমার শিক্ষক এবং আমার বাবা মা, প্যারেন্টস, আমার ফ্যামিলি, এদের অবদানও অনস্বীকার্য বলা চলে। তো এই ভর্তি পরীক্ষার যে জীবনে আমি যে ধাপগুলো পেরিয়ে আসছি, তা আজকে মূলত এগুলো শেয়ার করার জন্যই স্যার আমাকে ডাকলো। বলল যে কিভাবে ভবিষ্যতে আপনারা যারা অ্যাডমিশন টেস্টে এগিয়ে যেতে চাচ্ছেন বা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যাতে সহায়ক হয়, এজন্য স্যার এই সুবিধার্থে আমাকে আজকে আপনাদেরকে বলার জন্য ডাকলো। ভর্তি পরীক্ষা একটা খুবই কম্পিটিটিভ একটা ধাপ, যেখানে আপনাকে শুরু হতে হবে কোনো একটা মানুষকে ফেলিয়ে, তাকে ছাড়িয়ে নিজেকে এগিয়ে যেতে হবে, এবং তাদেরকে থেকে আগানোর জন্য আপনার প্রয়োজনীয় কিছু স্কিল অর্জন করতে হবে, যার মধ্যে প্রথম স্কিল হলো ইংলিশে দক্ষতা অর্জন করতে হবে। ভর্তি পরীক্ষার ইংলিশ খুবই টাফ হয়। এই সময় যদি আপনি ইংলিশে ছোটোবেলা থেকে অথবা আপনার যদি বেসিকে কোনো প্রবলেম থাকে, আপনার এখানে টিকে থাকাটা অনেক কষ্টকর। দেখা যাচ্ছে আমাকে স্যার তো ক্লাস 8 থেকে পড়িয়েছে, তখন থেকেই আমাকে যেসব টপিকগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমার ভর্তি পরীক্ষায় অনেক কাজে লাগছে বলা চলে, কারণ সবই ম্যাক্সিমাম বেসিক জায়গা থেকেই আসে। আর যে ভর্তি পরীক্ষায় শুধু মুখস্থ বিদ্যা অর্জন করে যাওয়ার চেষ্টা করবে, তার পক্ষে এখানে টিকে থাকা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ এখানে বুঝে পড়া, অর্থাৎ কোনো একটা টপিকস সেটা কিভাবে ভিতরে যে বুঝতে হবে, সেখান থেকেই বেশিরভাগ কোশ্চেনটা আসে। আমাদের সব কিছু জানতে হবে খুবই গভীর থেকে, এবং সেটা খুবই ভালোভাবে উপলব্ধি করে পড়তে হবে, তাহলেই আমরা ভর্তি পরীক্ষায় টিকতে পারবো। আর ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা সম্বন্ধে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি এটার উত্তর এভাবে দিব যে এই সময় আমাদের জীবনটা খুবই দুঃসহর মধ্যে পড়ে যায়। দেখা যায় আমরা না হয় থাকি কোনো কলেজের স্টুডেন্ট, না হয় কোনো চাকরি বাকরি করি, আমরা সম্পূর্ণ একটা পরিচয় লেস হয়ে যাই। ফ্যামিলির কাছে মনে হয় কিভাবে আমি পরিচয় দিব, কি করব। বাবার দিকে তাকালে মনে হয় আজ হয়তোবা আমি যদি চান্স পেয়ে যাই, বাবা হয়তোবা গর্বে বলবে আমার ছেলেটা অমুক জায়গায় চান্স পেয়েছে। মাও হয়তোবা খুব খুশি হয়ে যাবে, ভাইও তার বন্ধুবান্ধবের কাছে বলতে পারবে। এমন একটা সময় যে আমার মাথার মধ্যে কাজ করে যে আমি যদি আজকে চান্স পেয়ে যাই তাহলে আমার কত কিছুই বা হবে, আর যদি না পেয়ে যাই আমি হয়তোবা খুবই ব্যর্থ হয়ে যাব। আমার যে ক্লাস 8, আমরা নর্মালি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসবের স্বপ্ন দেখে থাকি ক্লাস 8 থেকে। এই স্বপ্নটা আমাদের সামনে কিভাবে মানে এটা পূরণ হবে কিনা, বা এটা আজই বৃথা থেকে যাবে কিনা, এটা সবসময় টেনশন কাজ করে। মানে রাফি, আমি যে একটু ইন্টারাপ্ট করি, জি, যে জিনিসটা আমি ইন্টারাপ্ট করতে যাচ্ছি, যে রাফি যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি, কলেজ শেষ করার পরে যখন হয় একটা স্টুডেন্ট কলেজ শেষ, তারপরে তার যখন ভর্তি প্রক্রিয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করা শুরু করে, ওই সময় তার যে ক্রাইসিস, যেটা একটা মেন্টাল ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, সেই ক্রাইসিসটা কি, সে এক ধরনের অদ্ভুত প্রেশার ফিল করতে থাকে। সেই প্রেশারটা কি, যে যদি আমি না টিকি, কোনো বিশ্ববিদ্যালয়ে না টিকি, সেক্ষেত্রে আমার অভিভাবক হয়তো সমাজের চোখে, সমাজের কাছে ছোট হবে বা মুখ দেখাবে কি করে, এই ধরনের একটা মেন্টাল প্রেশার কাজ করে। এবং এই মেন্টাল প্রেশারটা কিন্তু আমার কাছে মনে হয়, আমি নিজেও তো ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে টিকছিলাম, তো ওই প্রেশারটা যেটা করে আমার কাছে মনে হয় যে রাফি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, পরিবারকে নিয়ে যখন অনেক বেশি ভাবতে থাকে বা চিন্তা করতে থাকে যে আমাকে টিকতেই হবে, না টিকলে কী হবে, আমার ফ্যামিলি কীভাবে মুখ দেখাবে, আমি কীভাবে মুখ দেখাবো বন্ধুবান্ধবকে, এই ধরনের একটা দুশ্চিন্তা বোধ হয় হচ্ছে যে এক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই দুশ্চিন্তাটা যতটা সম্ভব
নিজের মধ্য থেকে সরানো, প্লাস এই জিনিসটার ক্ষেত্রে পরিবারের যারা সদস্য আছেন বা পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরও একটা সাপোর্টিভ ভূমিকা রাখা উচিত। তারা এখানে যদি কী দিচ্ছ, কই দিচ্ছ, পরীক্ষা হইলো কিনা, এই ধরনের একটা কী বলে তদারকি থেকে, আসলে এই ধরনের তদারকি টু বি অনেস্ট আমি যদি বলি পাড়া প্রতিবেশী অ্যাটলিস্ট তদারকি করে যারা বা খোঁজখবর যারা নেয় তাদের একটা বড় অংশ রাফি এই খোঁজটা কিন্তু তুমি আসলে ভালো কিছু করছো, ভালো কিছুতে চান্স পাচ্ছ সেই জন্য নেয় না। সে চান্স পাইলে যে খুব খুশি হবে তাও না, বরং তুমি না পাইলে কখনো কখনো খুশি হয় যে চান্স পায় না, ভালোই হয়েছে, হ্যাঁ, তার কারণ তার নিজের ছেলেটা বা মেয়েটাও পায় নাই, ঠিক আছে, তুমি পাইলে বরং অখুশি হবে। তারা খোঁজটা রাখেই হচ্ছে যে তার ছেলে বা মেয়ের চাইতে তুমি আগে গেলা না, পিছিয়ে আসো, এই জন্য বোধহয় খোঁজ রাখে। সো মানে এই সোসাইটিকে নিয়ে অত বেশি মাথা ব্যথার কোনো কারণই নাই। তুমি জাস্ট তোমার ড্রিমটা যে আমার টিকতে হবে, কে কী বললো না বললো এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়, আমাকে টিকতে হবে, টিকার জন্য কী কী করতে হবে সেটা করতে হবে, মানে মেন্টালি যতটা সম্ভব নিজেকে ফ্রি রাখা। আর না টিকলে বিশ্ববিদ্যালয়ে টিকতেই হবে, না টিকলে যে জীবন শেষ এরকমও না, সেটা আরেকটা পার্ট, ওইটা নিয়ে আমরা পরে কথা বলি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে টেকার জন্য যে জিনিসটুকু দরকার সেটা নিয়েই রাফি যেটা বলতেছে সেটাতে আমরা কন্টিনিউ করি। এখন আমি রাফিকে স্পেসিফিক যদি বলি যে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষাটা কোন কোন সাবজেক্টে ছিল, কত মার্কসের পরীক্ষা ছিল, এবং সেখানে ইংলিশের প্রশ্নটা কেমন করেছিল, বা অন্যান্য প্রশ্নগুলো যে কমার্স ফ্যাকাল্টির যে জিনিসগুলো সেই সাবজেক্টগুলো সেগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসে সেইটার একটা আলাপ যদি তুমি করো আর কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার ব্যবসায় শিক্ষা অনুষদে 5টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। এটার মধ্যে ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং আর মানে ব্যবসা সংগঠন নিয়ে একটা পার্ট থাকে, আর হলো ম্যাথ সাবজেক্টটা থাকে, যেখানে পুরোটাই 15 মার্কের জেনারেল ম্যাথ আসে। আর এটার মানে ম্যাথের উপর 15% যে ম্যাথ থাকে এখানেই ম্যাক্সিমাম কম্পিটিটররা হার মেনে যায়, কারণ তারা ওই কমার্সের লাস্ট ম্যাথ করে আসে ক্লাস 9 অথবা 10-এ থাকতে, তো তাদের ম্যাথের বেসিক অনেকটা খারাপ থাকে, যে এই ম্যাথটাতে ভালো করে সে টিকে যায়। এবং একটা হিউজ পার্ট ইংলিশে থাকে। আমি তো পরীক্ষা দিয়েছি আজ থেকে 3 থেকে 4 মাস আগে, আমার এক্সাক্ট খেয়াল নেই, সম্ভবত 25 অথবা 30 মার্ক থাকে ইংরেজিতেই। তো এই পার্টটাতে যে এগিয়ে থাকে তার ভর্তির চান্স নিশ্চিত হয়ে যায়। বাকিটা সম্পূর্ণ টিকে থাকা বাকিটা আপনার পজিশন কততম হবে এটার উপর ডিপেন্ড করে। তো এইভাবে মনে করেন যে ইংরেজিটার প্রতি যে গুরুত্ব, এইখানে সবচেয়ে বড় গুরুত্বটা হলো ইংরেজিতেই, আর বাকিগুলোর মোটামুটি এগিয়ে থাকলেই এনাফ। আমি আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইংরেজির যে প্রিপারেশন রাফি বারবাবু যেটা বলতেছে যে ম্যাথের যে প্রিপারেশন কমার্স ফ্যাকাল্টির জন্য ক্লাস 9-এর যে ম্যাথ বই, তার মানে হচ্ছে যে যারা একদম স্পেসিফিক্যালি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নেয় এবং কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্ট হয়, তার উচিত আসলে 9-10-এর যে ম্যাথ বই সেটা প্র্যাকটিসটা ছেড়ে না দেওয়া, তাই কিনা রাফি? আচ্ছা, এটা একটা বিষয়। আর ইংরেজির যে বিষয়টা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম স্পেশালি ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোর ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য গ্রামারের যে বেসিক নলেজ কিংবা ভোকাবুলারির যে ভান্ডার, সেইটা কি আসলেই রাফি ওই যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যে 2-1 মাস পাওয়া যায় সেটুকু সময় এনাফ, নাকি আসলে থ্রু আউট তোমার লাইফ তুমি আসলে ইংলিশ শেখার সময় যা যা অর্জন করো সেই পুরো জিনিসটারই একটা ভূমিকা আছে? মানে বিষয়টা তো এরকম না যে তুমি লাস্ট 2-3 মাস কোচিং করে টিকে যাবা। কোচিং তোমাকে এক্সিলারেট করে, বাট তোমার যদি ওই আগের জায়গাগুলোয় ঘাটতি থাকে সেটা বোধহয় একটু কষ্টকর। সো দ্যাট আমার কাছে যেটা, আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম তখন আমার মনে হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইংলিশে ভালো করার জন্য আমার কাছে মনে হয়েছে যে ইংলিশের প্রিপারেশনটা এই যে প্রতিটা ক্লাসে যতটুকু নেওয়া উচিত, যে ক্লাস 1-এ যখন আমি পড়ি 1-এর লেভেলের ভোকাবুলারি আমার থাকা উচিত, 1-এর লেভেলের গ্রামার থাকা উচিত, 2-এ ক্লাস 2-এ 2-এর মতো, 3-3-তে 3-এর মতো করে, এইভাবে যদি আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত যাই, আপ টু ইন্টারমিডিয়েট যতগুলো ভোকাবুলারি দরকার সেই ভোকাবুলারিগুলো এবং বেসিক নলেজ গ্রামারের সেগুলো আমার থাকা দরকার। এর